নমস্কার বন্ধুরা, আমি অমিত কাউরি আর আপনারা দেখছেন বিনিয়োগ পাঠশালা। বন্ধুরা, আজকের ভিডিওর টপিক ভারতীয় ইনভেস্টারদের জন্য আমেরিকার মার্কেটে ইনভেস্ট করা লাভজনক হতে পারে না এটি অনেক ঝুঁকিপূর্ণ। বন্ধুরা, ভারতের অনেক রিটেল ইনভেস্টাররাই ভাবছে যে তারা তাদের পোর্টফোলিও বেশিরভাগটাই মিউচুয়াল ফান্ড বা শেয়ারের মাধ্যমে ভারতে ইনভেস্ট করেছে। তারা অনেক সময় ভাবে যে আমেরিকার মার্কেটে বা বিশ্বের আদার ডেভেলপড ইকোনমিতেও তারা ইনভেস্টমেন্টের কথা ভাবে, কিন্তু তাদের এই বিষয়ে কোনো সঠিক ধারণা নেই বা তারা জানে না যে তারা কিভাবে এই বিদেশের বাজারে ইনভেস্ট করতে পারে। আসুন আমরা আজকে জেনে নিই যে এই বিদেশের বাজারে স্পেশালি আমেরিকায় যদি কেউ ইনভেস্ট করতে চায় তাহলে সেটি কতটা লাভজনক হতে পারে, আবার সেই মার্কেটে ইনভেস্ট করলে কতটা ঝুঁকিপূর্ণ সেটিও জেনে নেব। প্রথমেই বলি যে ভারতীয় ইনভেস্টাররা কেন এত আকর্ষিত হয় আমেরিকার বাজারে ইনভেস্ট করার জন্য। আমরা দেখেছি বিগত 10 থেকে 20 বছরে বিশ্বের মধ্যে আমেরিকা এবং ভারত এই দুটি দেশই কিন্তু সব থেকে ভালো তাদের শেয়ার মার্কেট পারফর্ম করেছে। আমেরিকার ক্ষেত্রে বলি, আমেরিকার S&P 500 যেটি ব্রডার মার্কেটকে রিপ্রেজেন্ট করে সেটি বিগত 10 বছরে রিটার্ন দিয়েছে 12 থেকে 15%, এবং আমেরিকার একটি নন ফাইন্যান্সিয়াল এবং টেকনোলজি সেন্ট্রিক ইন্ডেক্স আছে যেটি নাসদাক 100, সেটি রিটার্ন দিয়েছে 15 to 20%, এবং এই রিটার্নগুলি কিন্তু ভারতের শেয়ার বাজারকেও বিট করেছে লং টার্মে। আবার দেখেছি টেসলা, অ্যামাজন, অ্যাপল, গুগলের মতো এই স্টকগুলি বিগত 10 থেকে 15-20 বছরে কিন্তু অনেক ভালো পারফর্ম করেছে এবং তারা কিন্তু বিশ্বজুড়ে তাদের প্রোডাক্ট এবং সার্ভিস প্রোভাইড করে থাকে। বন্ধুরা, তাহলে ইনভেস্টাররা যদি তাদের ক্যাপিটালের কিছু পার্সেন্টেজ এই ধরনের হাইলি ইনোভেটিভ এবং হাইটেক কোম্পানিগুলিতে ইনভেস্ট করে তারা কিন্তু লং টার্মে হিউজ ওয়েলথ ক্রিয়েট করতে পারে। তাহলে আমরা দেখলাম যে আমেরিকার বাজারে কেউ যদি এই নাসদাক 100 বা S&P 500 কিংবা ফ্যাং স্টক যেটি হচ্ছে ফেসবুক, অ্যামাজন, অ্যাপেল, নেটফ্লিক্স আর গুগল, এই ধরনের যে হাইটেক স্টকে ইনভেস্ট করে সেটি ডাইরেক্ট স্টকেও ইনভেস্ট করতে পারে বা বিভিন্ন ETF আছে, যেমন মিরা অ্যাসেট ফ্যাং ইন্ডেক্স একটি ETF আছে। এই NY ফ্যাং ইন্ডেক্সকে কপি করেই এই মিরা অ্যাসেট এই ETFটা বা ইন্ডেক্স ফান্ডটা ডেভেলপ করেছে। এর মাধ্যমে যদি আপনারা ইনভেস্ট করেন তাহলে কিন্তু আপনারা আমেরিকার টপ 10 মোস্ট প্রফিটেবল হাইটেক এবং AI টেকনোলজি ড্রিভেন এই কোম্পানিগুলিতে ইনভেস্ট করার সুযোগ পাবেন। ETFগুলি কিন্তু ভারতের শেয়ার বাজারে লিস্টেড, তাই আপনারা আপনাদের ব্রোকারের মাধ্যমে খুব সহজেই এই ETFগুলি কিনতে পারেন। বন্ধুরা, এবার বলি কি কারণের জন্য বা কি সুবিধা আছে বিদেশের বাজারে আর আমেরিকার বাজারে ইনভেস্ট করার। প্রথম বেনিফিটই হচ্ছে ডাইভার্সিফিকেশন। বন্ধুরা, আপনারা যদি আপনাদের 100% ক্যাপিটাল আপনাদের নেটওয়ার্থ যদি ভারতের বাজারেই ইনভেস্ট করেন সেক্ষেত্রে কিন্তু আপনি কোনো ডাইভার্সিফিকেশনের বেনিফিট পাবেন না। তার বদলে যদি আপনার পোর্টফোলিও কিছু পার্সেন্টেজ আপনার বিদেশের বাজারে আর আমেরিকার বাজারে ইনভেস্ট করেন তাহলে সেক্ষেত্রে আপনারা পোর্টফোলিও অনেক বেশি ডাইভার্সিফাইড হবে। সেক্ষেত্রে কিন্তু আপনার পোর্টফোলিও রিস্ক অনেকটাই কমে যাবে, কারণ যদি ভারতের বাজারে কারেকশন হয় সেক্ষেত্রে অনেক সময় আমেরিকার বাজার কিন্তু খুব একটা পড়ে না, সেক্ষেত্রে তারা কিন্তু আউট পারফর্ম করে ভারতের বাজারকে। তার ফলে আপনার পোর্টফোলিও রিটার্নও কিন্তু খুব ভালো হবে এবং আপনার পোর্টফোলিও কিন্তু মার্কেটের সাথে সাথে খুব বেশি কারেকশন হবে না। বন্ধুরা, এছাড়া বিভিন্ন হাইলি ইনোভেটিভ সেক্টর যেমন স্পেস টেকনোলজি বা ফার্মার ক্ষেত্রে দেখেছি বায়োটেকনোলজি বা ন্যানো টেকনোলজি, এছাড়া আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এছাড়া আছে ইলেকট্রিক ভেহিকেল, এই ধরনের যে অ্যাডভান্স টেকনোলজি যেই প্রোডাক্ট বা সার্ভিসগুলি আছে সেগুলি কিন্তু মেনলি আমেরিকার বাজারেই সেই কোম্পানিগুলি লিস্টেড আছে। এই কোম্পানিগুলির স্টকে আপনাকে ইনভেস্ট করতে গেলে আমেরিকার বাজারেই আপনাকে ইনভেস্ট করতে হবে, সেটি আপনি ETF বা ডাইরেক্ট স্টকের মাধ্যমে করতে পারেন। আর বলি বন্ধুরা, ওয়ার্ল্ডের মোস্ট প্রফিটেবল কোম্পানিগুলি কিন্তু এই ফ্যাং স্টক বা আমেরিকার নাসদাক 100-এ যে ধরনের কোম্পানিগুলি আছে তারা কিন্তু গ্লোবাল লেভেলে বিজনেস করে এবং তারা হাইলি প্রফিটেবল বিজনেস। তাহলে আপনারা যদি এই ধরনের হাইলি প্রফিটেবল এবং তাদের ভ্যালুয়েশনও কিন্তু অনেকটাই ফেয়ার, তারা কিন্তু খুব বেশি এক্সপেন্সিভ নয়, তাই আপনারা এই ধরনের কোম্পানিগুলিতে ইনভেস্ট করতে গেলে আপনাকে আমেরিকার বাজারে ইনভেস্ট করতে হবে। বন্ধুরা, এবার বলি আমেরিকার বাজারে ইনভেস্ট করলে আপনাকে ডলারে ইনভেস্ট করতে হয়, তাই ডলারে ইনভেস্ট করলে যদি প্রফিট করেন তাহলে আপনার প্রফিটটাও ডলারে হবে। আর এক্ষেত্রে বলে রাখি ভারতের কারেন্সি INR ইন্ডিয়ান রুপি কিন্তু ডলারের রেসপেক্টে প্রতি বছরই 4% ডেপ্রিশিয়েট করে। আর যেহেতু ডলার একটি অ্যাপ্রিশিয়েটিং কারেন্সি তাই ডলারে ইনভেস্ট করলে কিন্তু ডলার অ্যাপ্রিসিয়েশনের জন্যই আপনার পোর্টফোলিও ভ্যালু অনেকটা বাড়বে। আবার যদি আপনার পোর্টফোলিওতে কোনো ভালো স্টক থাকে তাহলে কিন্তু আপনার পোর্টফোলিও রিটার্ন অনেকটাই বাড়তে পারে।
বন্ধুরা এবার বলি যে জিও পলিটিক্যাল রিস্ক বা ইকোনমিক্যাল স্টেবিলিটি। এই ধরনের ডেভেলপড ইকোনমি, সেটি চায়না, জাপান বা আমেরিকার বাজার কিন্তু ভারতের রেসপেক্টে অনেক বেশি স্টেবল এবং তাদের কারেন্সিও অনেক বেশি স্টেবল। তাই আপনার পোর্টফোলিও যদি 100% ভারতের বাজারেই ইনভেস্টেড থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার পোর্টফোলিও অনেক বেশি ভোলাটাইল হবে এবং আপনার পোর্টফোলিও কিছু পার্সেন্টেজ যদি আমেরিকায় বা আদার ডেভেলপড ইকোনমির স্টক মার্কেটে ইনভেস্টেড থাকে, তাহলে কিন্তু আপনার সেক্ষেত্রে পোর্টফোলিওটা অনেকটাই স্টেবল হয়ে যাবে, আপনার পোর্টফোলিও ভোলাটিলিটি অনেকটাই কমে যাবে। বন্ধুরা এক্ষেত্রে বলে রাখি, কোভিড-19 সময় আমরা দেখেছি যে আমেরিকার বাজার, ভারতের বাজার দুটোই পড়েছিল, কিন্তু আমেরিকার বাজার কিন্তু খুব ফাস্ট তারা রিকভার করে নেয়, কারণ আমেরিকার যে ফেডারেল রিজার্ভ আছে তারা কিন্তু খুব কুইক অ্যাকশন নেয় এবং তারা কিন্তু ইন্টারেস্ট রেট যখনই কাট করা শুরু করে তখনই কিন্তু আমেরিকার বাজার খুব ফাস্ট ওয়েতে আবার গ্রো করতে শুরু করে দেয়। এই উল্লেখিত কারণগুলির জন্যই কিন্তু ভারতের রিটেল ইনভেস্টাররা আমেরিকার বাজারের প্রতি এত বেশি ঝুঁকছে এবং তারাও চাইছে আমেরিকার বাজারে ইনভেস্ট করতে। এবার বন্ধুরা কিছু অসুবিধার কথা বলি, কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে আপনারা যদি আমেরিকার বাজারে ইনভেস্ট করেন। প্রথম ডিসঅ্যাডভান্টেজই হচ্ছে আপনার কারেন্সি কনভার্সন বা ফরেক্স চার্জ। আপনি যখন ভারতের আইএনআর রুপি থেকে আপনি যখন ডলারে কনভার্ট করবেন, সেক্ষেত্রে আপনাকে কিন্তু একটা কারেন্সি কনভার্সন চার্জ পে করতে হবে। সেটি কিন্তু আপনার পোর্টফোলিওতে যখন আপনি কোনো শেয়ার অ্যাড করবেন বা আপনার ট্রেডিং অ্যাকাউন্টে যখন ফান্ড অ্যাড করবেন, সেক্ষেত্রে আপনাকে দিতে হবে। আবার যখন আপনারা সেই ফান্ডটাকে উইথড্র করবেন, মানে আপনার পোর্টফোলিও থেকে শেয়ার বিক্রি করে আপনার ক্যাপিটালকে আপনি উইথড্র করে ডলার থেকে যখন আইএনআরে নিয়ে আসবেন, ভারতীয় ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই টাকাটা ট্রান্সফার করবেন, সেক্ষেত্রেও কিন্তু আপনাকে এই কারেন্সি কনভার্সন চার্জ, এই ফরেক্স চার্জ পে করতে হবে। সেটি কিন্তু অনেক সময় নেগেটিভ ইম্প্যাক্ট ফেলতে পারে আপনার ওভারঅল রিটার্নকে। প্রথমেই বললাম যে এই কারেন্সি কনভার্সন রিস্ক। এছাড়া বলি যে ইউএস মার্কেট অনেক সময় অনেক বেশি ভোলাটাইল হয়ে যায়, কারণ আমরা দেখেছি 9/11 সময় ইউএস মার্কেট অনেক শার্প ফল করে। আবার দেখেছি যে 2008 গ্লোবাল ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের সময় কিন্তু ইউএস মার্কেট অনেক বেশি কারেক্ট করে যায়। তবে আপনারা যদি আপনাদের পোর্টফোলিও কিছু পার্সেন্টেজ ইউএস মার্কেটেও ইনভেস্ট করেন, সেক্ষেত্রে কিন্তু এই ধরনের ভোলাটিলিটি আপনাকে ফেস করতে হবে। আর বন্ধুরা যে আরেকটি বিষয় বলি যে ইউএস মার্কেট এবং চায়নার মধ্যে যে ট্যারিফ ওয়ার চলছে, বা ইউএস গভর্নমেন্ট এবং রাশিয়ার মধ্যে যে ধরনের কোল্ড ওয়ার মাঝে মাঝে চলে, সেক্ষেত্রে কিন্তু তাদের ফাইন্যান্সিয়াল মার্কেট ফর এ প্রলং পিরিয়ড কিন্তু অনেক সময় ডাল পিরিয়ড হয়ে যায়। অনেক সময় এই ইউএস মার্কেটও কিন্তু ফর এ প্রলং পিরিয়ড তাদের রিটার্ন খুব একটা ভালো হয় না, এবং সেই ডাল পিরিয়ডে আপনারা যদি ইনভেস্টেড থাকেন, সেক্ষেত্রে আপনার পোর্টফোলিও রিটার্ন খুব বেশি হবে না। আরেকটি মেজর কনসার্ন আছে বন্ধুরা, ইউএস মার্কেট কিন্তু গ্লোবাল মার্কেট ক্যাপের প্রায় 65% তাদের ইকুইটি মার্কেট রিপ্রেজেন্ট করে। আবার কিন্তু এই 65% অলমোস্ট গ্লোবাল যে ডেট মার্কেট আছে তার 65% কিন্তু ইউএস মার্কেটেই আছে। মানে ইউএস মার্কেট হাইলি ডেট ড্রিভেন। সেক্ষেত্রে এদের ডেট লেভেল এত বেশি, যেটি কিন্তু এদের ইকোনমির জন্য ব্যাকফায়ার করতে পারে, এবং সেক্ষেত্রে কিন্তু ইউএস মার্কেট অনেক বেশি কারেক্ট করতে পারে। আরেকটি বিষয় বলে রাখি বন্ধুরা, যেহেতু এই মাফাং স্টক বা মোস্ট প্রফিটেবল কোম্পানিগুলি ইউএস মার্কেটেই লিস্টেড আছে, সেই জন্য গ্লোবাল লেভেলের ইনফ্লো কিন্তু ইউএস মার্কেটে হয়, এবং অনেক সময় ইউএস মার্কেটের ভ্যালুয়েশন অনেক হিস্টোরিক্যাল হাইতে পৌঁছে যায়। সেক্ষেত্রে কিন্তু এই হাই ভ্যালুয়েশনের জন্য ইউএস মার্কেট অনেক সময় শার্প ফল করে। আরেকটি বিষয় বলি বন্ধুরা, এই ইউএস মার্কেটে কিন্তু এই সার্কিট ব্রেকারের মতো কনসেপ্ট যেটি ইন্ডিয়ান শেয়ার মার্কেট আছে সেটি নেই। তার ফলে কিন্তু ইউএস মার্কেটে লিস্টেড অনেক স্টকই র্যাপিডলি ফল করে। সেক্ষেত্রে কিন্তু এরা খুব অল্প দিনের মধ্যেই এদের স্টক কিন্তু 40, 50, 60% অবধি ফল করে যায়। তাই এই ভোলাটিলিটি রিস্ক কিন্তু ইউএস মার্কেটে ডাইরেক্ট স্টকে কেউ ইনভেস্ট করে সেই রিস্কটা থেকেই যায়। বন্ধুরা এই আমরা জানলাম যে ইউএস মার্কেট বা বিভিন্ন ডেভেলপড ইকোনমিতে ইনভেস্ট করার কি অ্যাডভান্টেজ আছে আর কি ডিসঅ্যাডভান্টেজ আছে। এবারে বন্ধুরা আমার পরামর্শ আপনার সঙ্গে শেয়ার করি। আমার লাস্ট 12-13 ইয়ার্সের এক্সপিরিয়েন্স থেকে আমি বলতে পারি যে আপনাদের পোর্টফোলিও কিছু পার্সেন্টেজ আপনাদেরও ইউএস মার্কেটে ইনভেস্ট করা উচিত। সেক্ষেত্রে আপনারা ডাইরেক্ট স্টকেও ইনভেস্ট করতে পারেন, বা আপনারা ইউএস মার্কেটের বিভিন্ন ETF যেগুলি ভারতের স্টক মার্কেটে লিস্টেড আছে, সেক্ষেত্রে নাসদাক 100 ETF বা S&P 500 ETF, অথবা আপনারা মাফাং ETFেও ইনভেস্ট করতে পারেন। সেক্ষেত্রে আপনার পোর্টফোলিও অনেক বেশি ডাইভার্সিফাইড হয়ে উঠবে, আপনার পোর্টফোলিওতে কনসেন্ট্রেশন রিস্ক অনেকটা কমবে, আপনার পোর্টফোলিওতে কারেন্সি ডেপ্রিসিয়েশনের রিস্ক অনেকটা কমবে, এবং আপনারা কিন্তু লং টার্মে অনেক বেশি ওয়েলথ ক্রিয়েট করতে পারবেন, কারণ হাইলি প্রফিটেবল স্টকগুলি কিন্তু লং টার্মে হিউজ ওয়েলথ ক্রিয়েট করে থাকে। এক্ষেত্রে বলি, যারা 2010 সালে অ্যাপেলে 1 লাখ টাকা ইনভেস্ট করেছিল, তারা 2024-25-এর মধ্যেই সেই টাকাটা 50 লাখ টাকা হয়ে যায়, বা একজন ভারতীয়
2020 সালে টেসলা স্টকে 5 লাখ ইনভেস্ট করেছিল, যেটি 2023-24-এর মধ্যেই 30 লাখ টাকা হয়ে যায়। আবার বন্ধুরা, এই নেটফ্লিক্সের মতো শেয়ার 2023 সালে 200% গ্রো করেছিল। আবার এই গুগল, নেটফ্লিক্স এই স্টকগুলি কিন্তু লং টার্মে হিউজ ওয়েলথ ক্রিয়েট করেছে। তাহলে বন্ধুরা, আপনারা দেখলেন যে মার্কেটে ইউএস মার্কেটে ইনভেস্ট করলে কিছু রিস্কও থাকে, কিন্তু আমার মনে হয় বেশিরভাগই আপনার জন্য অ্যাডভান্টেজ হবে যদি আপনার পোর্টফোলিওর কিছু পার্সেন্টেজ আপনারা ইউএস মার্কেটেও ইনভেস্ট করেন। বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করি। ভালো থাকবেন। নমস্কার। জয় হিন্দ।